মেঘালয়ের আসল সৌন্দর্য লুকিয়ে রয়েছে চেরাপুঞ্জির প্রতিটা কোণায়। সে সবুজ ঢেউ খেলানো পাহাড় হোক বা চঞ্চল ঝর্ণা, গাছে গাছে ফুলের বাহারি হোক বা জঙ্গুলে মেঠো পথ, চেরাপুঞ্জির রূপ এক কথায় অসাধারণ। চেরাপুঞ্জির সেই রূপ অন্বেষণে আমরা মেঘালয় ভ্রমণের দ্বিতীয় দিনে শিলংকে বিদায় জানিয়ে এগিয়ে চললাম চেরাপুঞ্জির উদ্দেশ্যে। গুড মর্নিং। দেখেই বুঝতে পারছেন আমরা এখন গাড়িতে। আমরা সকালবেলা শিলং থেকে বেরিয়ে পড়েছি এখন চেরাপুঞ্জির উদ্দেশ্যে। শিলং শহর ছেড়ে 12 কিলোমিটার এগোতেই আমরা আজকের প্রথম গন্তব্য এলিফ্যান্ট ওয়াটারফলের কাছে পৌঁছে গেলাম। এলিফ্যান্ট ওয়াটারফলে প্রবেশের জন্য গাড়ি ও দুজনের মোট 200 টাকা এন্ট্রি ফি দিয়ে টিকিট নিতে হলো। এখানে চারদিকে গাছে গাছে রডোডেন্ড্রন ফুলে ভরে রয়েছে, আর যেটা জানতে পারলাম লোকাল ল্যাঙ্গুয়েজে রডোডেন্ড্রনকে বলা হয় টিউটুইন। আর আমরা সিকিমে যারা গেছি, সিকিমে কিন্তু কি বলে বলুন তো, সিকিমে কি বলে আমাকে কমেন্ট করে জানান, কমেন্ট করে জানাতে ভুলবেন না। পার্কিং এরিয়া থেকে বেশ কিছু সিঁড়ি ভেঙে নিচে নামলে ওয়াটারফলের দেখা মেলে। এলিফ্যান্ট ওয়াটারফলটির 3টে ধাপ রয়েছে, প্রতিটা ধাপই সিঁড়ি ভেঙে যাওয়া যায়। এখন যে অংশটা দেখছেন এটা প্রথম পার্ট। আমরা যেহেতু গরমকালে এসেছি তাই জল খুবই কম প্রথম পার্টে। সিঁড়ি ভেঙে আরো কিছুটা নামতে মাঝের অংশটি দেখা গেল। আমরা আরো সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করলাম। এবার নিচের অংশটি দেখা যাচ্ছে। আমরা এখন এসে পৌঁছেছি এলিফ্যান্টা ওয়াটারফলসের কাছে। এই দিকে হচ্ছে ওয়াটারফলটা, অসাধারণ সুন্দর। কিন্তু নিচের অংশটি বেশ সুন্দর, তবে এখানে পৌঁছানোর জন্য অনেকটা সিঁড়ি ভাঙতে হবে। সিঁড়িগুলো বাঁধানো এবং রেলিং দিয়ে ঘেরা। তবুও হাঁটুর সমস্যা বা হার্টের প্রবলেম থাকলে নিচ অব্দি না আসাই ভালো। এবার আমরা ফেরার পথ ধরলাম। নিচ থেকে হেঁটে উপরে ফিরতে সময় লাগলো প্রায় 15 মিনিট। পার্কিং লটে বেশ কিছু খাবারের দোকান রয়েছে, ওয়াশরুমও। 3 স্টেপ এলিফ্যান্ট ওয়াটারফল দেখে প্রচন্ড খিদে পেয়ে গেছে, তাই আমরা চলে এসেছি একটা ছোট্ট রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করার জন্য। কি দিয়ে ব্রেকফাস্ট করব? আমাদের ফেভারিট ম্যাগি। পাহাড়ে গেলে আমরা ম্যাগি খাই, এটাও হিল স্টেশন, কিন্তু সেই ঠান্ডা ফিলটা নেই এখন অবধি। গরম গরম, বেশ গরম, ঘাম দিচ্ছে রীতিমতো। চলো ম্যাগিটা খেতেই হবে। ম্যাগিটা তো খেতেই হবে, আর সঙ্গে মানে এগ নুডলস, তাই তো অহনার ফেভারিট এগ নুডলস। আমরা একটা দোকান থেকে নুডলস দিয়ে ব্রেকফাস্ট সেরে আবার এগিয়ে চললাম। এলিফ্যান্ট ওয়াটারফল দেখে আমরা এখন বেরিয়ে যাচ্ছি। অনেকটা রাস্তা যেতে হবে, কিন্তু এই রাস্তাটায় চারদিকে রডোডেন্ড্রনে ভর্তি, গাছগুলো পুরো লাল হয়ে গেছে। যাওয়ার সময় থেকেই ভাবছি যে এখানে একটু দাঁড়াতেই হবে, ফটো ভিডিও তুলতে হবে, সেই জন্য দাঁড়িয়ে পড়েছি। তবে যাচ্ছিলাম যখন অনেকটা সকাল ছিল, তো গাড়ির এতটা চলাফেরা ছিল না। এখন প্রচুর গাড়ি যাচ্ছে, খুব বেশিক্ষণ দাঁড়াতে পারবো না, কিন্তু ফটো ভিডিও এখানে নিতেই হবে। আমরা আবার এগিয়ে চললাম। গারো খাসিয়া রেঞ্জের ঢেউ খেলানো পাহাড়গুলো দেখতে দারুণ লাগছে। গত পর্বে আমি ভুলবশত মেঘালয়কে শিবালিক হিমালয়ের অংশ বলে ফেলেছি, এটা কিন্তু ভুল। এই অনিচ্ছাকৃত ভুলের জন্য আমি দুঃখিত ও ক্ষমাপ্রার্থী। এলিফ্যান্ট ওয়াটারফল থেকে আরো 18 কিলোমিটার রাস্তা অতিক্রম করে আমরা এসে পৌঁছলাম মাওডক ব্রিজে। চেরাপুঞ্জি যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়ে আছি মাওডক ব্রিজে। সমস্ত ট্যুরিস্টরাই যাওয়ার পথে এখানে দাঁড়ান, সমস্ত গাড়িগুলো দাঁড়িয়ে রয়েছে। আর এর থেকে আর একটু এগোলেই, মানে ব্রিজটা শেষ হলেই আর একটু এগোলেই রয়েছে বেশ সুন্দর একটা ভিউ পয়েন্ট, যেখান থেকে পুরো নিচের উপত্যকাটা দেখতে পাওয়া যাচ্ছে। চারদিকে গাছ, জঙ্গল, পাহাড়, আর মাঝে মাঝে রডোডেন্ড্রনের গাছগুলো পুরো লাল হয়ে রয়েছে, ভীষণ সুন্দর। মাওকডক ব্রিজের পাশেই রয়েছে বেশ কিছু খাবার দোকান। আপনারা চাইলে এখানেও ব্রেকফাস্ট করতে পারেন। এখানে চাইলে ভুট্টা খেতে পারেন, কিনতে পারেন দেশি ঘি। হাতে সময় থাকলে এখান থেকে 1 ঘন্টা ট্রেকে নিচে একটা ওয়াটারফল থেকে ঘুরে আসতে পারেন।
আমরা মাওডককে পেছনে ফেলে এবার এগিয়ে চললাম ওয়াকাবা ওয়াটারফল দেখার জন্য। মাওকডক থেকে ওয়াকাবা ওয়াটারফল প্রায় 16 কিলোমিটার। এবার মেঘালয়ের উচ্চ মালভূমির গ্রাসল্যান্ডের রূপটা নজরে আসছে। মেঘালয়ের এমন ভূমিরূপের সাথে স্কটল্যান্ডের সাদৃশ্য থাকার জন্যই মেঘালয়কে স্কটল্যান্ড অফ ইস্ট বলা হয়। আমরা এখন এসে পৌঁছেছি ওয়াকাবা ওয়াটারফলের কাছে। এই সিজনে কিন্তু জল একদমই নেই, নিচে একটা হালকা জলরাশির আওয়াজ পাওয়া যাচ্ছে যদিও, কিন্তু জল নেই সেটা এখানকার মানুষরাও বলছেন। বর্ষার পরে আসলে কিন্তু জল থাকবে ওয়াটারফলে। তো যাই হোক, জায়গাটা খুব সুন্দর বলে আমরা 20 টাকা করে এন্ট্রি ফি দিয়ে আর পার্কিংয়ে 20 টাকা চার্জ দিয়ে দুজনেই ঢুকে পড়েছি ওয়াকাবা ওয়াটারফলে যাওয়ার জন্য। কিছুটা নিচে নামি, তারপরে দেখি পুরোটা যাই কিনা শেষ অবধি। নামবো কি নামবো না ভাবতে ভাবতেই আমরা জঙ্গুলে পথের ছোট ছোট সিঁড়ি ভেঙে নিচে নামতে শুরু করলাম। কতটুকু জল আছে জানি না, কিন্তু জলের একটা আওয়াজ পাচ্ছি। আর ভালোই রোদ উঠেছে, নেহাতি চারদিকটা গাছগাছালিতে ভরা, তাই জন্য সেরকম কষ্ট হচ্ছে। অনেকটা রাস্তা ধরে নামতে হচ্ছে, নিচে নামছি, নেমে তো যাচ্ছি, ওঠার সময় প্রচণ্ড কষ্ট হবে বুঝতে পেরেছি। দেখি যদি একটু ওয়াটারফল দেখা যায় আর আপনাদের যদি একটু দেখাতে পারি। নামবো নামবো না, আরেকটু নামি এই করতে করতে ফাইনালি আমরা ওয়াটারফলের কাছে এসে পৌঁছেছি। এই প্রথম একটা দৃশ্য দেখতে পাচ্ছি, কিন্তু এখনো পুরোটা নামা বাকি। নামলে পুরো ওয়াটারফলের ভিউটা পাবো। ছোট্ট একটা পাহাড়ি নদীর জলস্রোতের আকারে পাহাড়ের ওপর থেকে আছড়ে পড়ছে গভীর খাদে। সেই থেকেই ওয়াটারফলের উৎপত্তি। এখানে বেশ কিছুটা সময় কাটিয়ে আমরা উপরে উঠে এলাম। ওয়াকাবা ওয়াটারফল ঘুরে দেখতে প্রায় 1.5 ঘন্টা সময় লাগলো আমাদের। প্রচন্ড কটকটে রোদ, কিন্তু তার মধ্যে অভিব্রত দেখুন মাথায় কি নিয়েছে। বর্ষাকালে এখানকার মানুষ এইভাবে বৃষ্টির হাত থেকে বাঁচার জন্য মাথাটা ঢাকেন, আর অভিব্রত এই প্রচন্ড রোদে সেটা পড়েছে। রোদ্দুরে পড়েছি, রোদ্দুরে। আমরা আবার এগিয়ে চললাম। এবারে আমাদের গন্তব্য ওয়াইসেটং ওয়াটারফল। ওয়াকাবা ওয়াটারফল থেকে দূরত্ব 11 কিলোমিটার। মাঝে আসবে ডেইনথলেন ওয়াটারফল, যা আমরা ফেরার সময় দেখব। আমরা সাইনিকা রোড ধরে এগিয়ে চললাম। এই দিকটায় বেশ কিছু হোমস্টে রয়েছে। প্রপার চেরাপুঞ্জিতে থাকতে না চাইলে এদিকটাতেও থাকতে পারেন। ওয়াইসেডং যাওয়ার পথে দূর থেকে ডেইনথলেন ওয়াটারফলের একটা সুন্দর ভিউ পাওয়া গেল। আমরা ওয়াইসেডং এর ট্রেক পয়েন্ট থেকে ট্রেক শুরু করলাম। আমরা এখন যাচ্ছি ওয়াইসেডং ওয়াটারফলের দিকে। আগেই শুনে নিয়েছে অনেকবার যে অনেকগুলো সিঁড়ি বেয়ে তারপর নিচে নামতে হবে। একটু চাপ লাগছে, হাতে নিম্বু পানি নিয়ে রেডি, জাস্ট নামার অপেক্ষা। বেশ খাড়াই সিঁড়ি ভেঙে নিচে নামতে হচ্ছে। অনেকটা নিচে কিন্তু ওয়াটারফল, ওখানে এগিয়ে গেছে খানিকটা। পাহাড়ের ওপর থেকে ট্রেক করে নিচ অব্দি নামলে তবেই ওয়াটারফল অব্দি পৌঁছানো যায়। মাঝে একটা ভিউ পয়েন্ট থেকে অবশ্য ওয়াটারফলের দুর্দান্ত একটা ভিউ পাওয়া যায়। সিঁড়ির পর শুরু হলো পাথুরে রাস্তা। রাস্তাটা কিন্তু মোটেই ভালো নয়, কিন্তু জঙ্গলের ভেতর দিয়ে যেতে মন্দ লাগছে না। ভিউ পয়েন্টে পৌঁছে ওয়াটারফলের ফার্স্ট ভিউ দেখেই সব কষ্ট ভুলে গেলাম। 3টে ধাপে জল গড়িয়ে আসছে, আর প্রতিটা ধাপেই তৈরি হয়েছে ন্যাচারাল পুল। আমরা এখন আছি ওয়াইসেডং ওয়াটারফলের ভিউ পয়েন্টে। বারবারই ভাবছিলাম আসবো কি আসবো না, জল থাকবে কিনা। তারপর শুনেছি অনেক সিঁড়ি নিচে নামতে হয়, এইসব ভাবনা চিন্তা মাথার মধ্যে ঘুরছিল। ফাইনালি আমরা নামবো না করে ভিউ পয়েন্ট অব্দি চলেই এসছি। জলের পরিমাণ হয়তো সেরকম নয়, কিন্তু জলের যে রং আর যেরকম আকৃতি তৈরি হয়েছে এত সুন্দর, সত্যি 3টে লেয়ারে জলরাশি নিচে ঝাঁপিয়ে পড়ছে। চাইলে বেসমেন্টেও যাওয়া যায়, প্রচুর মানুষ দেখতেই পাচ্ছেন নিচে এনজয় করছে, স্নান করছে, মজা করছে। আমরা আর ওই পথ ধরবো না, আমরা এবার একেবারে উপরে উঠবো। এখন ওপরে উঠছি, অসাধারণ ভিউ। আপনারা অবশ্যই আসবেন, নিচে যেতে পারুন আর না পারুন ভিউ পয়েন্ট অবধি অবশ্যই যাবেন, দারুণ লাগবে।
ওনাকে একটা লাঠি ধরিয়ে দিয়েছি। না না, আমাকে মারার জন্য না, আসার জন্য। এইবার তো মজা মজা মজা। কেমন হলো? ফাইনালি হাঁপাতে হাঁপাতে পৌঁছে গেছি। বেশি কিছু বলার মতন অবস্থায় নেই, আমরা দুজনেই হাঁপাচ্ছি আমরা। দারুণ হলো, দারুণ। আপনারা এলে অবশ্যই এখানে আসবেন। আর আমরা এখান থেকে একটা নিম্বু পানি কিনেছিলাম, সেটা আমাদের প্রচুর এনার্জি জুগিয়েছে। এই যে নিম্বু পানি খুব এনার্জি জুগিয়েছে আমাদের। আপনারা এখানে এসে ওয়াইসেডং ফল যাওয়ার আগে কিছু না কিছু ড্রিঙ্ক নিয়েই নেবেন। একদম, এখানে পাওয়া যায় কিন্তু আমাদের মতো নিম্বু পানি। ওয়াইসেডং ওয়াটারফল দেখে এবার আমরা এগিয়ে চললাম ডেইনথলেন ওয়াটারফল দেখার জন্য। ওয়াইসেডং থেকে ডেইনথলেন ওয়াটারফলের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। বিস্তীর্ণ প্রান্তরের মাঝে বয়ে চলেছে জলের ধারা। সেই ধারা পাহাড় থেকে আছড়ে পড়ে তৈরি হয়েছে জলপ্রপাত। বর্ষাকালে অবশ্য পুরো জায়গাটা জলে ভরে যায়, তখন এই জলপ্রপাত অন্য রূপ ধারণ করে। আমরা এবার এগিয়ে চললাম চেরাপুঞ্জির দিকে। মাঝে একটা রোড সাইড রেস্তোরাঁতে দাঁড়িয়ে লাঞ্চ করে নিলাম। চেরাপুঞ্জি যাওয়ার পথে ওয়াইসেডং ওয়াটারফল দেখার পর আমরা এখন চলে এসেছি মাঝের রাস্তায় একটা রেস্টুরেন্টে লাঞ্চ করার জন্য। লাঞ্চ করব ফিশ থালি দিয়ে আর চিকেন থালি দিয়ে। খাসি থালি চলে এসেছে। থালিতে রয়েছে ভাত, ডাল, চিকেন, পাঁপড়, বেগুন ভাজা, আলু মাখা, 2 রকমের আচার। লাঞ্চ করে আমরা এগিয়ে চললাম আরওয়া কেভ দেখার জন্য। মূল চেরাপুঞ্জি থেকে মাত্র 5 কিলোমিটার দূরে আরওয়া কেভ অবস্থিত। এন্ট্রি ফি জনপ্রতি 50 টাকা ও বাচ্চাদের জন্য 20 টাকা। ভাবছেন তো আবার কোথায় এগিয়ে চলেছি? এই সুন্দর ট্রেলটা ধরে আমরা এগিয়ে যাচ্ছি আরওয়া কেভের দিকে। এন্ট্রি গেট থেকে জঙ্গলের মধ্যে দিয়ে বাঁধানো পথ ধরে কেভের দূরত্ব প্রায় 500 মিটার। কেভ তো আমরা দেখবই, আর সাথে আপনাদেরও দেখাবো, কিন্তু তার সাথে উপরি পাওনা কি শুনতে একটু কানটা খাড়া রাখুন। নেচার ট্রেলকে এনজয় করতে করতে এখন আমরা এসে পৌঁছেছি আরওয়া কেভের একদম মুখে। এখানে প্রচুর ফসিলস দেখতে পাওয়া যায়। কি কি দেখতে পাওয়া যায় সেটার জন্য তো ভেতরে যেতে হবে। কেভটা অনেকটা লম্বা, আর আমরা যতটা এসেছি প্রায় ততটাই এখনো বাকি যাওয়া। বেশ অন্ধকারও, চারদিকে প্রচুর লাইট লাগানো আছে যদিও, আর দুপাশ দিয়ে কিন্তু রীতিমতো জলের স্রোত বয়ে যাচ্ছে। একটা এরকম লোহার সিঁড়ি দেখে প্রথমেই মনে হয়েছে যে কি আছে ওপরে, কিন্তু অভিব্রতর বকুনি খেয়েও ওপরে উঠে দেখেছি, কিছু নেই, একটা সুরঙ্গের মতো সুন্দর। এই সেই ফসিল যাকে দেখার জন্য মানুষের এত আগ্রহ থাকে, এবং আমরা ঢোকার মুখেও একটা বড় বোর্ডে এরই ছবি দেখেছিলাম। আমি নয়, অভিব্রত খুঁজে পেয়েছে। আর সব থেকে বড় কথা, পুরো কেভ ঘোরাঘুরি করার পর একদম ঢোকার মুখেই খুঁজে পেলাম। আরওয়া কেভ দেখে এবার আমরা এগিয়ে চললাম আজকের লাস্ট ডেস্টিনেশন নো-কালি-কাই ওয়াটারফল দেখার জন্য। চেরাপুঞ্জির একেবারে শেষ মাথায় নো-কালি-কাই এর অবস্থান। চেরাপুঞ্জি থেকে দূরত্ব 7 কিলোমিটার। পড়ন্ত বিকেলে যাত্রাপথটা খুব সুন্দর লাগছে। আমরা ফাইনালি নো-কালি-কাই এর গেটে এসে পৌঁছলাম। এখানে গাড়ি পিছু এন্ট্রি ফি 50 টাকা এবং পার হেড 20 টাকা। অনেক দোকান রয়েছে এখানে। দোকানে কাঠের তৈরি বিভিন্ন জিনিস, খাবার দাবার পাওয়া যায়। আমরা শশা মাখা নিলাম। শশা মাখা খেতে খেতে সূর্যের শেষ আলোয় নো-কালি-কাইকে দেখতে দারুণ লাগছে, কিন্তু গরমকাল হওয়ায় জল একেবারেই নেই।
এখন সূর্যাস্তের পর আমরা চেরাপুঞ্জি এসে সোজা হোটেলে উঠলাম। আমাদের হোটেল চেরাপুঞ্জি মেন মার্কেটের ওপর। সেই সকালবেলা বেরিয়েছি শিলং থেকে প্রায় 7:30 নাগাদ। সারাদিন বিভিন্ন স্পট ঘুরে, প্রচুর হেঁটে, খুব সুন্দর সুন্দর কিছু ফটো ভিডিও নিয়ে এখন আমরা এসে পৌঁছলাম চেরাপুঞ্জিতে আমাদের হোটেল ক্রিসেন্টে। এবং এই পুরোটাই অ্যারেঞ্জ করে দিয়েছেন ট্যুর দ্য নর্থ ইস্টের বিজয় সুব্বাজি। এত সুন্দর হোটেলে এসে সারাদিনের যে ক্লান্তি সেটা যেন এক লহমায় দূর হয়ে গেল। খুব সুন্দর সাজানো গোছানো হোটেল, আর ঢুকে রিসেপশনে খুব সুন্দর একটা অভ্যর্থনা ওনারা আমাদের করলেন। আজকে রাত্রিটুকু এখানেই থাকবো, কাল আবার সকালবেলা ব্যাগপত্র গুছিয়ে বেরিয়ে পড়বো। কোথায় বেরিয়ে পড়বো তার জন্য কালকের ভিডিও দেখতে হবে। আমরা একটু ফ্রেশ হয়ে তাড়াতাড়ি ডিনার করে শুয়ে পড়লাম। যদিও মেঘালয় যেতে এখন কোভিড রিপোর্ট লাগছে না, করোনা অতিমারির প্রকোপ এখন যদিও অনেকটাই কমেছে, অনেকেরই হয়তো বুস্টার ডোজ বা থার্ড ডোজ নেওয়া হয়ে গেছে, তাও যদি কেউ মনে করেন সেকেন্ড ডোজের পর শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে কিনা জানবেন, তাহলে এবি ফাইন্ডের অ্যান্টিবডি টেস্ট কিট ইউজ করতে পারেন। 20 মিনিটেই আপনি রেজাল্ট জানতে পারবেন। প্রথমে টেস্ট কিটটা খুলে সব বের করে রাখলাম। এরপর হাতের আঙুলের ডগাটা অ্যালকোহল সোয়াব দিয়ে পরিষ্কার করে নিলাম। আঙুলের ডগাটায় নিডলটা টাচ করিয়ে ব্লাড কালেক্ট করে সেটা টেস্ট কিটে দিয়ে 20 মিনিট অপেক্ষা। এরপরই রেজাল্ট আপনার হাতের কাছে। আমার রেজাল্ট পজিটিভ, মানে আমার শরীরে অলরেডি অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে। আপনারা চাইলে কোভিফাইন্ডের টেস্ট কিট অনলাইনেও কিনতে পারেন। লিঙ্কটি ভিডিওর ডেসক্রিপশন সেকশনে দেওয়া হলো। চেরাপুঞ্জি ভ্রমণের সেরা সময় হলো আগস্ট থেকে অক্টোবর মাস। তখন ওয়াটারফলগুলোয় অনেক জল থাকে। কম খরচে চেরাপুঞ্জি ভ্রমণ করতে চাইলে শিলং থেকে মেঘালয় ট্যুরিজমের বাসে ডে ট্রিপ করতে পারেন। মেঘালয়ের প্রতিটা জায়গায় আবর্জনা ফেলার জন্য ট্র্যাশ বিন রয়েছে, তাই যত্রতত্র আবর্জনা ফেলবেন না, প্রকৃতিকে পরিষ্কার রাখুন। জল না থাকায় আমরা 7 সিস্টার ওয়াটারফল যাইনি, আপনারা কিন্তু ওটা মিস করবেন না। হাতে সময় থাকলে দেখে নিতে পারেন মাসমাই কেভ।